আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু সুপার ইংলিশ কেয়ার। আজকের ভিডিওটা হতে যাচ্ছে অন্যতম একটা গুরুত্বপূর্ণ ভিডিও। কারণ হচ্ছে আজকের ভিডিওর টপিক হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে নতুন কারিকুলাম সম্পর্কে। মূলত নতুন কারিকুলাম সম্পর্কে আমাদের অনেক কিছুই অজানা আছে। আজকে আমি মূলত আলোচনা করব যে নতুন কারিকুলামে কিভাবে মূল্যায়ন করা হয় এবং শিক্ষার্থীদের যে মূল্যায়নের যে ছক আছে কিভাবে প্রস্তুত করা হয় এবং সর্বশেষ যে রেজাল্ট দিতে হয় এটা কিভাবে দিতে হয়। আর আমরা জানি যে আগামী 30 নভেম্বরে কিন্তু আমাদের যে মূল্যায়নের 6 এবং 7-এর মূল্যায়নের কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে। এখন শিক্ষার্থীদের কাজ কিন্তু শেষ, এখন টিচারদের কাজ রয়েছে। এখন একজন টিচার কিভাবে সেই শুরু থেকে শেষ পর্যন্ত শিক্ষার্থীদের যে মূল্যায়নের রেকর্ডগুলো আছে সে কিভাবে সংরক্ষণ করবেন, আর হচ্ছে কিভাবে রেজাল্টটা প্রস্তুত করা হবে এবং তার মূল্যায়ন কিভাবে করা হয় সেইটা আমি আজকে আপনাদের সামনে তুলে ধরব। ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। দেখার পর অবশ্যই মূল্যায়ন সম্পর্কে আপনার সমস্ত ধারণা ক্লিয়ার হবে বলে আমি মনে করি ইনশাল্লাহ। বর্তমান যে কারিকুলাম, নতুন কারিকুলাম যে চালু হয়েছে, এই জায়গায় 2 ধরনের মূল্যায়ন রয়েছে। নাম্বার 1 হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন, নাম্বার 2 হচ্ছে সামষ্টিক মূল্যায়ন। এখন শিক্ষণকালীন মূল্যায়নও আবার 2 প্রকার। সেটা হচ্ছে কি, শিক্ষণকালীন মূল্যায়নটা 2টা ধাপে হয়। বাৎসরিক শিক্ষণকালীন মূল্যায়ন আর একটা হচ্ছে কি বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন। আমরা তুলে ধরব যে কিভাবে আসলে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়। আজকে আমি নমুনা হিসাবে ইংরেজি বিষয়ের ক্লাস 6-এর যে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হয়েছে সেটা আমি তুলে ধরার চেষ্টা করব। একটা ক্লাস দেখলেই মানে অন্যান্য যে সাবজেক্টের যে মূল্যায়নের সিস্টেম একই, শুধু পিআইগুলো আলাদা। এখন আমরা দেখব যে তাদের যে ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে কিভাবে তৈরি করা হবে। দেখেন এই জায়গায় দেওয়া আছে কি শিক্ষার্থীদের যে চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট তৈরি করব আমরা, সেটা কিভাবে তৈরি করব। এই জায়গায় আমাদের যে কারিকুলাম রয়েছে নির্দেশনা অনুযায়ী, নির্দেশনাটা হচ্ছে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরবর্তী শিক্ষণকালীন মূল্যায়নের পিআই ইনপুট, আরেকটা হচ্ছে কি ষান্মাসিক সামষ্টিক মূল্যায়নের ট্রান্সক্রিপ্ট, এরপরে হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নের পিআই ইনপুট, এরপরে হবে কি চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট। তার মানে আমি বলেছিলাম কি যে শিক্ষণকালীন মূল্যায়নটা কি, শিক্ষণকালীন মূল্যায়ন হয় মূলত ক্লাস চলাকালে। প্রথম 6 মাস যে শিক্ষার্থীদের ক্লাস চলেছে তার জন্য একটা মূল্যায়নের রেকর্ড রাখা হয়েছে। পরবর্তীতে ষান্মাসিক অর্থাৎ 6 মাস পরে একটা সামষ্টিক মূল্যায়ন হয়েছে, সেটারও আলাদা রেকর্ড রয়েছে। এরপরে আবার 6 মাস পরে আবার দেখা গেছে কি যে তাদের বাৎসরিক শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে। 6 মাস পরে জুলাই টু নভেম্বর পর্যন্ত যে তাদের মূল্যায়ন হয়েছে সেটাও কিন্তু ক্লাস চলাকালে যে শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে সেটা হচ্ছে কি এই যে ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন পরবর্তী শিক্ষণকালীন মূল্যায়ন। আর এরপরে আবার এখন যেটা হয়ে গেল সেটা হচ্ছে কি বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন। তার মানে এইগুলো মিলে কি হবে, একজন শিক্ষার্থীর চূড়ান্ত মূল্যায়ন হবে। এখন কথা হচ্ছে যে আমরা যে শিক্ষার্থীদের মূল্যায়ন করি কোন বিষয়টা করা হয়, মূলত তাদের কম্পিটেন্সি বা যোগ্যতা অথবা পারদর্শিতা কি করা হয়, মূল্যায়ন করা হয়। আরেকটা এই জায়গায় হচ্ছে পিআই হচ্ছে কি পারফরমেন্স ইন্ডিকেটর, অর্থাৎ একটা বিষয়ে শিক্ষার্থীর কিছু ক্ষেত্র আছে যে এই ক্ষেত্রে শিক্ষার্থীরা দক্ষতা অর্জন করবে, আর সেই ক্ষেত্রগুলো সে কতগুলো দক্ষতা অর্জন করলো সেটার জন্য কিছু কি রয়েছে যে পিআই অর্থাৎ পারফরমেন্স ইন্ডিকেটর রয়েছে। ওই ইন্ডিকেটরগুলো মাপার জন্য কিছু প্রতীক দেওয়া হয়েছে যে এই পর্যন্ত গেলে সে কীরকম পাবে, কেমন করবে, সেটা তুলে ধরা হয়েছে। এখন এই জায়গায় আমি মূলত তুলে ধরেছি কি যে ষান্মাসিক এবং বাৎসরিক মূল্যায়ন ছক। 6ষ্ঠ শ্রেণীর একজন শিক্ষার্থীর ইংরেজি বিষয়ে একজন শিক্ষার্থীর পারদর্শিতা পরিমাপের জন্য 9টা ইন্ডিকেটর রয়েছে, 9টা। এখন এই জায়গায় তাহলে কি ষান্মাসিক শিক্ষণকালীন মূল্যায়নে তাদের এই যে 9টা পিআই কি করা হয়ে রয়েছে, রেকর্ড রয়েছে। এরপরে এই যে ক্লাস চলাকালে 9টা পিআইয়ের রেকর্ড রাখার পর তারপরে কি হয়েছে, তাদের ষান্মাসিক সামষ্টিক মূল্যায়ন হয়েছে। এখন এই দুটো মিলে একটা ট্রান্সক্রিপ্ট পেয়েছে শিক্ষার্থীরা। কোন সময় পেয়েছে, সেটা হচ্ছে 6 মাস পরে যে একটা ট্রান্সক্রিপ্ট পেয়েছে। এখন এইটার রেকর্ড কিন্তু আমরা যারা শিক্ষক আছি তাদের কাছে সংরক্ষিত রয়েছে, রেকর্ড সংরক্ষিত রয়েছে, ট্রান্সক্রিপ্ট শিক্ষার্থীদের দেওয়া হয়েছে। এরপরে হচ্ছে কি বাৎসরিক শিক্ষণকালীন অর্থাৎ ষান্মাসিকের পরে যে
ষান্মাসিক সামষ্টিকের পরে যে বিষয়গুলো পড়ানো হয়েছে সেগুলো আরও কিন্তু কী রয়েছে, ক্লাস চলাকালীন শিক্ষণকালীন মূল্যায়ন রয়েছে। ওগুলো প্রত্যেকটা পিআই, সকল পিআইয়েরই মূল্যায়ন আছে। আরেকটা বিষয় যে ক্লাস 6-এর শিক্ষার্থীদের মোট পিআই হয়েছে 9টা, তাদের পারদর্শিতার ক্ষেত্র রয়েছে 4টা, মানে 4টার মধ্যে প্রথম পারদর্শিতার জন্য প্রথম যে ক্ষেত্র আছে সেটার মধ্যে শুধু 3টা, আর বাকিগুলো হচ্ছে 2টো করে। এখন তাহলে এই যে পরবর্তীতে কি করতে হবে, বাৎসরিক শিক্ষণকালীন মূল্যায়ন আছে, আর একটা হচ্ছে বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন রয়েছে। এখন আমি তুলে ধরবো যে কীভাবে কোন মূল্যায়নটা করা হয়। দেখেন এই জায়গায় আমি তুলে ধরেছি যে ষান্মাসিক মূল্যায়ন ছক আমরা 6 মাস পরে যে শিক্ষার্থীদের মূল্যায়নটা করেছি, কিভাবে করেছি। এই জায়গায় একজন শিক্ষার্থীর ধরেন কি দেওয়া ছিল যে তাদের শিক্ষণকালীন মূল্যায়ন এগুলা রেকর্ড করা রয়েছে, এরপরে তার ওই শিক্ষার্থীর আবার এগুলো হচ্ছে কি ষান্মাসিক মূল্যায়ন। এখন এরপরে কি এই দুটো মিলে আমি করেছি কি এই ষান্মাসিক সামষ্টিক ট্রান্সক্রিপ্ট করেছি। এখন বিষয়টা হচ্ছে যে দেখতে হবে যে ধরেন এই 3টা মিলা হচ্ছে একটা ক্ষেত্র, তার মধ্যে 3টা কি রয়েছে, পারদর্শিতার একক রয়েছে, নির্দেশক রয়েছে। যেমন 6.1.1 এটা হচ্ছে কি 6 হচ্ছে ক্লাস 6-এর, সেরকম 7-এর হচ্ছে 7.1.1, এরকম মানে ক্লাস অনুযায়ী 6.1.1 পারদর্শিতার। আর আমরা জানি যে শিক্ষার্থীদেরকে এখন যে পারদর্শিতা পরিমাপ করা হয় মূলত 3টা চিহ্ন দিয়ে। 3টা চিহ্ন কি কি, একটা হচ্ছে ত্রিভুজ, ত্রিভুজ হচ্ছে সর্বোচ্চ ভালো যেটা, তারপরে হচ্ছে কি বৃত্ত অর্থাৎ সে মিডিয়াম পর্যায়ে, আর একটা হচ্ছে কি চতুর্ভুজ। চতুর্ভুজ মানে সে একদম এলিমেন্টারি পর্যায়ে রয়েছে, অর্থাৎ সে তার অনেক উন্নয়ন দরকার। তার মানে এই জায়গায় আমি যেটা তুলে ধরেছি যে একজন শিক্ষার্থীর রোল 1 সেই শিক্ষার্থীর 6.1.1-এ কী পেয়েছিল, বৃত্ত পেয়েছিল, তারপরে 6.1.2-তেও বৃত্ত পেয়েছে, 6.1.3-তে সে কিন্তু কি পেয়েছে, চতুর্ভুজ ত্রিভুজ পেয়েছে। এখন দেখেন যে এই শিক্ষার্থীর 6 আর এটার আছে কি যে একজন শিক্ষার্থী যদি এই যে 6.1.1-এ অন্য কোথাও যদি এর চেয়ে ভালো করে, তাহলে পরবর্তীতে যে তার যে ট্রান্সক্রিপ্ট তৈরি করা হবে সর্বোচ্চটা রেকর্ড করা হবে। ধরেন একজন শিক্ষার্থী এই জায়গায় এই যে এটা ধরি, আমি এটা ধরি কি 6.1.1-এ সে কী পেয়েছে, এই জায়গায় পেয়েছে সে বৃত্ত, কিন্তু এই পারদর্শিতার সূচক কিন্তু ষান্মাসিক সামষ্টিকও রয়েছে। ষান্মাসিক সামষ্টিকে মিলে সে কী পেয়েছে, এই জায়গায় কিন্তু কী পেয়েছে, সে পেয়েছে ত্রিভুজ। তার মানে এটা বাদ যাবে, তার ধরা হবে এইটা। তার মানে এখন যে ষান্মাসিক সামষ্টিক ট্রান্সক্রিপ্ট দেওয়া হয়েছে তাকে এই ইয়েতে দেখেন কোনটা দেওয়া আছে এইরকম, তার মানে ত্রিভুজ পেয়েছে। তার মানে একজন শিক্ষার্থী কোনো একটা পিআইয়ে যদি একবার ত্রিভুজ পায় তাহলে সে চূড়ান্ত মূল্যায়নে গিয়েও সে কী পাবে, ত্রিভুজ পাবে। সে এইটার নিয়মটাই হচ্ছে যদি একজন শিক্ষার্থী সর্বোচ্চটা একবার পায় তাহলে অর্থাৎ তার সর্বোচ্চটা ধরা হবে, নিম্নটা বাদ যাবে। এই ক্ষেত্রে শিক্ষার্থীদের সুবিধা, তার কারণ হচ্ছে তাদের রেজাল্টটা কী হবে, ভালো হবে। তাহলে সেই রকমভাবে 6.2.1-এ এই পাশে সে কি পেয়েছে, এই পাশে কিন্তু বৃত্ত পেয়েছে, কিন্তু এই জায়গায় দেখেন এই জায়গায় 6.2.1 এই জায়গায় আছে, কিন্তু এই জায়গায় 6.2.9 মানে সামষ্টিকে নাই। তা যেহেতু এই জায়গায় সামষ্টিক মূল্যায়নে ছিল না, তার মানে এইটা সরাসরি এই জায়গায় চলে আসছে। এখন এরপরে 6.2.2 এই জায়গায় ছিল, শিক্ষণকালীনে ছিল, আবার হচ্ছে কি ষান্মাসিক সামষ্টিকেও ছিল। তার মানে এই দুইটার পারদর্শিতার একক কিন্তু একই, কিন্তু এই জায়গায় সে ভালো করেছে, সেই কারণে এই জায়গায় দেখেন 6.2.2-তে এই শিক্ষার্থীটা কি পেয়েছে, ত্রিভুজ পেয়েছে। তা এইরকমভাবে আমরা কি করেছি, এই ট্রান্সক্রিপ্টটা আমরা মানে এই রেকর্ডটা আমরা যারা শিক্ষক আছি তাদের কাছে অবশ্যই সংরক্ষিত আছে। আর এটা আমরা করেছি কি যে নিজেরা তৈরি করে ক্লাস টিচার যে আছে তাকে একটা কপি দিয়েছি, আর আমরা যারা টিচার তাদের কাছে অবশ্যই একটা কপি রেখে দিয়েছি। আর যদি না রেখে দেন তাহলে উক্ত ক্লাস টিচারের কাছ থেকে আপনার নিয়ে এই যে সামনে যে আপনি চূড়ান্ত মূল্যায়ন করবেন এই জায়গায় কিন্তু আপনার লাগবে। এখন দেখেন, এখন আমরা কোথায় যাব, ষান্মাসিক শিক্ষণকালীন এবং ষান্মাসিক সামষ্টিক মিলে আমরা কি ষান্মাসিক সামষ্টিক ট্রান্সক্রিপ্ট তৈরি করেছি। এরপরে তাহলে আমাদের কোথায় যেতে হবে, এরপরে দেখেন, এরপরে এখন আমাদের কাজটা হচ্ছে কি, বাৎসরিক শিক্ষণকালীন এবং হচ্ছে বাৎসরিক সামষ্টিক
এই দুইটা মিলে আমরা আরেকটা ট্রান্সক্রিপ্ট তৈরি করব। এই যে এখন যেটা বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ছক রেডি করব, এই জায়গায় দেখেন এই যে এই ক্ষেত্রগুলো কিন্তু আবার আছে সেই রকম ওই আগের সূত্র মেনেই আমরা এইটা তৈরি করেছি। এখন আমরা যে চূড়ান্ত মূল্যায়ন করতে যাব, চূড়ান্ত মূল্যায়ন করতে গেলে কোনটা লাগবে? আমরা যে 6 মাস পরে যে একটা ট্রান্সক্রিপ্ট তৈরি করেছি এবং 1 বছর পরে যে একটা ট্রান্সক্রিপ্ট তৈরি করলাম, এই যে ট্রান্সক্রিপ্ট তৈরি করলাম, এই ট্রান্সক্রিপ্ট মিলে আমরা এখন কি করব? এই যে দেখেন ষান্মাসিক সামষ্টিক ট্রান্সক্রিপ্ট এবং বাৎসরিক সামষ্টিক মূল্যায়ন ছক, এই দুইটা মিলে চূড়ান্ত যে মূল্যায়ন ছক, চূড়ান্ত ট্রান্সক্রিপ্ট হচ্ছে তার মূলত এই যে এই ছকটা আমাদের কাছে এখন রেডি করতে হবে। মানে একজন টিচার যদি কোনো শিক্ষার্থীর পূর্ণাঙ্গ মানে চূড়ান্ত মূল্যায়ন ছক রেডি করতে যায় তাহলে তার কি কি লাগতেছে? নাম্বার 1 লাগতেছে তার ষান্মাসিক সামষ্টিক যে ট্রান্সক্রিপ্ট তৈরি করেছে ওইটা, আর হচ্ছে এখন যেটা তৈরি করবে যে বাৎসরিক মানে মূল্যায়ন ছক সেইটা মিলে একটা সে কি করবে? চূড়ান্ত মূল্যায়ন ছক রেডি করবে। সেই চূড়ান্ত মূল্যায়ন ছক কোনটা দেখেন, এই জায়গায় দেখেন এই দুইটা মিলে আমি এইটা করেছি। আমি কিভাবে করেছি? 6.1.1 এ পাশে যেহেতু সে কি পেয়েছে, এই শিক্ষার্থী যেহেতু একবার 6.1.1-এ ত্রিভুজ পেয়েছে, তার মানে সরাসরি আপনি এটা তৈরি করতে ত্রিভুজ দিয়ে দিবেন, কারণ একবার যদি সর্বোচ্চটা পায় সে সর্বোচ্চটা পাবে। এখন 6.1.2 এই জায়গায় সে পেয়েছে বৃত্ত, এই জায়গায়ও কি পেয়েছে? সে বৃত্ত পেয়েছে, তার মানে দুটাই বৃত্ত, তার মানে সে বৃত্তই পাবে। এরপরে দেখেন 6.1.3 সে কি পেয়েছে? ত্রিভুজ পেয়েছে, তার মানে সে ত্রিভুজ পাবে। আবার 6.2.1-এ সে কি পেয়েছে? সে পেয়েছে বৃত্ত, এই জায়গায় সে বৃত্ত পাবে, কারণ এই জায়গায় দেখেন সে কি পেয়েছে? বৃত্ত পেয়েছে। 6.2.1 বৃত্ত পেয়েছে, সেই কারণে সে বৃত্ত পেয়েছে। আবার 6.2.2 এই জায়গায় যেহেতু পেয়েছে অটোমেটিক এই জায়গায় চলে আসবে। আবার দেখেন 6.3.1-এ সে এই জায়গায় পেয়েছে, এটা চলে এসেছে। এখন আরেকটা বিষয় 6.3.2 কিন্তু সে কি পেয়েছিল? চতুর্ভুজ পেয়েছিল। এই জায়গায় চতুর্ভুজ পাওয়ার পর আমরা দেখব যে এই শিক্ষার্থীটা এই বাৎসরিক এই পিআইএ অর্থাৎ 6.3.2-তে বাৎসরিক সামষ্টিক মূল্যায়নে কি পেয়েছে? 6.3.2-তে এই জায়গায় সে কি পেয়েছে? এই জায়গায় পেয়েছে সে বৃত্ত। তার মানে চতুর্ভুজের সে বৃত্ত যেহেতু ঊর্ধ্বগামী অর্থাৎ ভালো, সেই কারণে এই জায়গায় 6.3.2-তেও কী দেওয়া হয়েছে? তাকে বৃত্ত দেওয়া হয়েছে। আর বাকিগুলায় সে কি পেয়েছে? ত্রিভুজ পেয়েছে। এই জায়গায় দুটাই ত্রিভুজ পেয়েছে, তার মানে 6.4.1-এও ত্রিভুজ, 6.4.2-তেও ত্রিভুজ। এখন দেখেন, এখন আপনার অবশ্যই বিষয়টা ক্লিয়ার হয়েছে যে একজন টিচারকে তাহলে কতগুলো বিষয় সংরক্ষণে রাখতে হবে। এখন কথা হচ্ছে আপনার এগুলো অবশ্যই সংরক্ষণে রাখতে হবে। আমরা এই বছর প্রথম করলাম, আগামী বছর থেকে কিন্তু আমাদের আগে থেকেই প্রিপারেশন নিতে হবে যে যাতে কোনো ভুল না হয়, প্রত্যেক শিক্ষার্থীর তথ্য যাতে আমাদের কাছে জমা থাকে। এখন কথা হচ্ছে এরপরে কি আসতেছে? এরপরে আসতেছে চূড়ান্ত মূল্যায়ন ছকটা আমি বড় করে দেখিয়েছি, তার মানে আমি এই জায়গায় দেখিয়েছি চূড়ান্ত মূল্যায়ন ছক। দেখেন এটা আরও ভালো করে দেখতে পারতেছেন, ত্রিভুজ পেয়েছে, বৃত্ত পেয়েছে। আবার এই রকম আমরা 1 পৃষ্ঠার যে শিক্ষার্থীদের তথ্যটা আমরা এরকমভাবে জমা রেখেছি। এখন কথা হচ্ছে যে আমরা যে এটা কেন লাগবে? এটা লাগবে কারণ আপনি যে 2-1 দিন পরে অর্থাৎ কিছুদিন পরে নৈপুণ্য অ্যাপে আমাদের কি করতে হবে? এইটাই মূলত আমাকে ইনপুট দিতে হবে, কারণ প্রত্যেক শিক্ষার্থীর প্রত্যেক যেগুলা সাবজেক্ট ওয়াইজ এই তথ্যগুলা ইনপুট দেওয়ার পর আমরা কি পাবো? একটা ট্রান্সক্রিপ্ট পাবো, প্লাস হচ্ছে একটা সনদ পাবো। এখন কোন কোন বিষয়গুলা যদি ধরেন যে আপনি মূল্যায়ন অ্যাপের মাধ্যমে করতে পারলেন না কোনো কারণে, তাহলে এই যে এরকম এইটা হচ্ছে মূলত অর্থাৎ মন্ত্রণালয় থেকে দিয়েছে যেটা মাউসি থেকে, সেটা প্রতিষ্ঠানের নাম থাকবে, শ্রেণী 6ষ্ঠ, বিষয় ইংরেজি। এই জায়গায় দেখেন পারদর্শিতার নির্দেশক যেমন পিআই, যেমন 6.1.1, ওই যে একজন শিক্ষার্থী কি পাইলো এটা আপনার চিহ্নটা দিয়ে দিতে হবে। এই জায়গায় যেটা পাইলো, এ যদি সর্বনিম্ন পায় হবে চতুর্ভুজ, এটা হবে বৃত্ত, আর এরকম ট্রান্সক্রিপ্ট যদি মনে করেন বাই চান্স ইয়েতে না হয়, তাহলে আপনার কি করতে হবে? আপনার হচ্ছে ওই ছকটা রেডি করার পর
আপনি রেডি রাখবে। একজন আমাকে প্রশ্ন করেছে যে শিক্ষার্থীদের যে শিক্ষণকালীন মূল্যায়ন করা হয় সেই মূল্যায়নের যে কোন কোন বিষয়গুলো মূল্যায়ন করা হবে সেটা আমরা কোথায় পাবো। এইটা কিন্তু এই যে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকা আমাদের দিয়েছিল 6 মাস পরে, সেই জায়গায় দেওয়া আছে। দেখেন কোন জায়গায় দেওয়া আছে, কোন সাবজেক্ট মানে কোন এক্সপিরিয়েন্সের কোন বিষয়গুলো আমাদের মূল্যায়ন করতে হবে, অর্থাৎ শিক্ষণকালীনের সময় আমাদের কোনগুলো রেকর্ড রাখতে হবে, এই জায়গায় দেওয়া আছে। দেখেন এই যে এক্সপিরিয়েন্স 1-এর কত করতে হবে, 1.11 অ্যাক্টিভিটিটা আমাদের মূল্যায়নের আওতার মধ্যে রাখতে হবে। এই যে 1.11 অ্যাক্টিভিটি, সেই রকমভাবে প্রত্যেকটাই যেমন এক্সপিরিয়েন্স 2 লিটল থিংস, এই জায়গার কোনটা ছিল 2.5, এই যে এই জায়গায় দেওয়া আছে, এইটা দেওয়া আছে 2.5টা, অর্থাৎ প্রত্যেকটা অধ্যায়ের কোন বিষয়টা আমাদেরকে, অর্থাৎ কত নাম্বার অ্যাক্টিভিটি আমাদেরকে মূল্যায়ন করতে হবে সেটা এই নির্দেশিকার মধ্যে দেওয়া রয়েছে। আশা করি যে ভিডিও দেখার পর যে আপনি যদি শিক্ষক হয়ে থাকেন তাহলে কিভাবে মূল্যায়ন করবেন এটাও বুঝতে পেরেছেন, আর যদি আপনি অভিভাবক হয়ে থাকেন আপনার শিক্ষার্থী অথবা আপনার সন্তানকে কিভাবে মূল্যায়ন করা হচ্ছে আপনি এই বিষয় সম্পর্কে অবশ্যই ধারণা পেয়েছেন। আর এরপরে অর্থাৎ আগামী ভিডিওতে আমি দেব যে মূল্যায়নের যে সনদ পাবেন সেই সনদটাও একটু কি রয়েছে, আমাদের যেহেতু নতুন একটু বুঝতে অনেকের সমস্যা হচ্ছে, সেইটা আমি তুলে ধরবো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি একটা লাইক দিয়ে দিবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই শেয়ার করে দিবেন, এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।